সাল 1920 ব্রিটিশ রাজ ম্যান্ডেটরি তখন ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করে, যা 1948 সালের মে মাস পর্যন্ত বিদ্যমান ছিল। এটি ছিল জর্ডান নদীর পশ্চিম দিকের ভূখণ্ডে, যেখানে বর্তমান ইসরায়েল অবস্থিত। তবে ব্রিটিশদের হাতে সৃষ্টি ইসরায়েলের আত্মপ্রকাশ ঘটেছিল তারও অনেক আগে। সাল 1897 আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হয় এবং উদযাপন করা হয় বিশ্ব জায়নবাদী সংস্থা বা ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের 20তম বছর। জায়নবাদী নামক উগ্র ইহুদিবাদী বা ইহুদি জাতীয়বাদীরা বাইবেলকে আশ্রয় করে সুনিপুণভাবে এক কল্পকাহিনী সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার এক দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে এগোচ্ছিল। আজ থেকে 100 বর্ষ আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বালফোর 1917 সালের 2রা নভেম্বর জায়নবাদী নেতা ব্যারন রথশাইল্ডকে একটি ছোট পত্র লেখেন, যা কালক্রমে বালফোর ঘোষণাপত্র নামে পরিচিতি পায়। এর মধ্য দিয়ে বালফোর জায়নবাদ নামক উগ্র ইহুদিবাদ বা ইহুদি জাতীয়তাবাদকে স্বীকৃতি দেন, যা এক মহাবিপর্যয়ের দ্বার খুলে দেয়। 1920 সালে ব্রিটিশ রাজ ম্যান্ডেটরি ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করার পর বালফোর ঘোষণাপত্রের তাৎপর্য আরও বেড়ে যায়, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে অটোম্যান সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশদের হাতে চলে যায়। ব্রিটিশরা ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করার পর থেকে সেখানকার 90% বা তারও বেশি আরব অধিবাসী ফিলিস্তিনিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও দমননীতি শুরু করে। দীর্ঘমেয়াদে ইহুদিদের জন্য ঈশ্বর প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড তাদের হাতে ফিরিয়ে দেওয়ার কৌশল হিসেবে ইহুদি অভিবাসীদের বিভিন্ন অগ্রাধিকার ও সুবিধা দিতে থাকে। এই সুবাদে ইহুদিরা আল-আকসাকে কেন্দ্র করে তাদের অধিকার সম্প্রসারণে ব্যস্ত হয়ে পড়ে এবং সেখানে তাদের ক্যাপিটাল স্থাপনের সিদ্ধান্ত নেয়। ব্রিটিশদের প্রত্যক্ষ মদতেই অভিবাসী ইহুদিদের নিয়ে 1921 সালে গঠন করা হয় এর 3টি প্রধান সংগঠন, হাগানা, ইরউন এবং ইস্টার্ন গ্যাং, যারা হত্যা, সন্ত্রাস ও ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে যাওয়ার জন্য। এভাবে ফিলিস্তিনিদের জমিজমা ইহুদিরা দখল করে নেয়। 1922 সালে ফিলিস্তিনি ইহুদি ছিল মাত্র 12%, 1913 সালে তা হয় 23% আর 1947 সালে তা বেড়ে দাঁড়ায় 32%। ফিলিস্তিনের জনসংখ্যার 65% আরব আর 33% ছিল ইহুদি। মোট ভূমির 85% মালিক ছিল আরবরা এবং 7% মালিক ছিল ইহুদিরা। আরবদের নিয়ন্ত্রণে 85% ভূমি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের 45.5% ভূখণ্ড নিয়ে আরব রাষ্ট্র, 55.5% ভূমি নিয়ে ইহুদি রাষ্ট্র গঠনের সুপারিশ দেয় জাতিসংঘ। 1939 থেকে 1945 কাল পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আর জার্মানিতে হিটলারের চরম ইহুদি বিদ্বেষ জায়নবাদীদের জন্য একটি বিরাট সুযোগ এনে দেয়। বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপে কম বেশি 60 লাখ ইহুদি নিধন করা হয়, যা ইতিহাসে হলোকস্ট হিসেবে স্বীকৃত। যুদ্ধ শেষে এই হলোকস্টটি ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের স্বতন্ত্র আবাসভূমি গঠনের সবথেকে বড় যৌক্তিকতা হিসেবে তুলে ধরা হয়। সাল 1947 নভেম্বর মাসে ফিলিস্তিন ভূখণ্ডে 2টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য আর অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও এদের দেওয়া হয় মোট জমির অর্ধেক শতাংশ। অবশেষে নানা ঘটনা পরিক্রমা শেষে 1948 সালের 14 মে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি, তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। জাতিসংঘের এই সিদ্ধান্তের পরে আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়। তখন ফিলিস্তিন ভূখণ্ড ছেড়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশরা। সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এ জায়গা। জাতিসংঘের সিদ্ধান্তে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি কোনো পক্ষই এই সিদ্ধান্ত মেনে নেয়। ফলে জেরুজালেম শহর নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। অন্য সব জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। 1948 সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। অনেক বিজ্ঞদের মতে তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল। ওই সময়ে ফিলিস্তিনের একজন নেতা আল হোসেনি সিরিয়া গিয়েছিলেন অর্থ সহায়তার জন্য, কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনিদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে ফিরে এসে আল হোসেনি আবার যুদ্ধে নামেন। এর কয়েকদিন পরেই তিনি নিহত হন। ইহুদিরা তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে 1947 সালের ডিসেম্বর মাস নাগাদ বহু আরবরা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সাল 1948 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। ঠিক একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। ইসরায়েল রাষ্ট্র জন্মের 1 ঘন্টার মধ্যেই আক্রমণ চালায় আরবরা। একসাথে 5টি আরব দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে।
যেসব দেশ একযোগে ইসরায়েলে আক্রমণ করে তারা হলো মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000-এর মতো। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল 35,000। কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। ইহুদিরা ভেবেছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থ নেই। অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম অত্যন্ত পবিত্র জায়গা। ভয়াবহ যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায়। সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে ইহুদিরা তাদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়। আর কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিব দখল করতে পারত। তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে, কিন্তু ইসরায়েল বাহিনী বেশি সুবিধা পেয়েছিল। তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা তারা দখল করে নেয়। তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হলে সেই সংঘাত আরেকবার থামে। 1947 সালের নভেম্বর মাস থেকে শুরু করে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত 6,000 ইহুদি নিহত হয়েছিল। অনেক ঐতিহাসিকদের মতে আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় না থাকার কারণে 1948 সালে তারা পরাজিত হয় এবং যে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয় তা স্থায়ী হতে পেরেছে। 1948 সালের পর থেকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল। তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি মাত্রা যোগ করে এই দাঙ্গা। 1966 সালের পর এই প্রথম ইসরায়েল সরকার সে দেশের আরব সম্প্রদায়ের উপর জরুরিকালীন অবস্থা প্রয়োগ করে। সাল 1967 ইসরায়েলি দখলদারিতে আরোপমুক্ত হয় গোলান উপত্যকা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে তাদের কর্তৃত্ব স্থাপনের মধ্য দিয়ে। তা আরও সম্ভব হয় সে বছর আরবদের আরেক দফা পরাজয়ের মধ্য দিয়ে। সাল 1987 ডিসেম্বর মাসে গাজা উপত্যকায় প্রথম ইন্তিফাদা শুরু হয়। তরুণ ফিলিস্তিনিরা ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সৈন্যদের দিকে ঢিল ছুড়লে দ্রুত পশ্চিম তীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইন্তিফাদা প্রাথমিকভাবে তরুণদের দ্বারা পরিচালনা করা হয়, তবে পরবর্তীতে এই বিদ্রোহে অংশ নেয় ইউনিফাইড ন্যাশনাল লিডারশিপ। ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিতেসেলেমের মতে ইন্তিফাদার সময় ইসরায়েল বাহিনীর হাতে 1070 জন ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে 237 জন ছিল শিশু। গ্রেপ্তার করা হয়েছিল প্রায় 1,75,000-এরও বেশি মানুষকে। 1993 সালে আসলো চুক্তি স্বাক্ষর ও প্যালেস্টাইন অথরিটি গঠনের মাধ্যমে এই ইন্তিফাদা শেষ হয়। আসলো চুক্তি পশ্চিম তীরের 60% ভূখণ্ড ও পানি সম্পদের নিয়ন্ত্রণ দেয় ইসরায়েলকে। দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় 2000 সালের 28 সেপ্টেম্বর। সে সময় লিকুদ বিরোধী নেতা এরিয়েল শ্যারন জেরুজালেমের পুরাতন শহর ও তার আশেপাশে হাজার হাজার নিরাপত্তা বাহিনী নিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সফর করেছিলেন। ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে দুদিনে 5 জন ফিলিস্তিনি নিহত হয় এবং 200 জন আহত হয়েছিল। 2004 সালে পিএলও নেতা ইয়াসির আরাফাত নিহত হয়। তার ঠিক 1 বছর পরে দ্বিতীয় ইন্তিফাদা শেষ হয়। গাজায় 2008, 2012, 2014 ও 2021 সালে 4টি দীর্ঘস্থায়ী সামরিক হামলা করেছে ইসরায়েল। এই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়, কয়েক হাজার বাড়ি, স্কুল, অফিস ধ্বংস হয়। সাল 2023 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের গ্রীষ্মকালীন ছুটির সময় সকাল 6:30 দিকে অপারেশন আল-আকসা ফ্লাড শুরু করে। এ সময় তারা 20 মিনিট সময়ের ব্যবধানে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে 5,000-টির বেশি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের মতে এই আক্রমণের ফলে প্রায় 1,200 জন ইসরায়েলি নিহত হয়। চলমান এই যুদ্ধে 2 মাসে 16,015 জন ফিলিস্তিনি ও 88 জন ইসরায়েলি নিহত হয়। এরপরে দফায় দফায় চলমান যুদ্ধে বহু ফিলিস্তিনি সৈন্য, সাধারণ জনগণ, বাচ্চা ও শিশু নিহত হয়। 14 এপ্রিল 2024 ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। বহুদিনের বৈরিতে থাকলেও এই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। 2 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। এরপরে ইসরায়েলকে সতর্ক করে হোয়াইট হাউস থেকে এক বার্তা জানিয়ে দেওয়া হয় ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় সম্মতি দিবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তা এই সতর্কতার কথা জানিয়েছেন। 28 মে 2024 ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের 3টি দেশ, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।
2024 সালের জুন মাস পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রটি জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 144টি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। নতুন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকুন।